জাকসু নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা সন্ধ্যায়। নজিরবিহীন বিলম্বে ক্ষুব্ধ প্রার্থীরা, কাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে পারলে অন্তর্বর্তী সরকারের কেন ২ বছর লাগবে, প্রশ্ন গয়েশ্বরচন্দ্র রায়ের। সংবিধান সংশোধনের প্রস্তাবে দ্বিমত নিয়েই জুলাই সনদের চূড়ান্ত কপি পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। বাস্তবায়নে দেখা দিতে পারে জটিলতা। শপথ নিয়েই নেপালের পার্লামেন্ট ভেঙে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। আগামী বছরের ৫ই মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। টানা ৩ দিন ধরে চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর ভোট গণনা। এ পর্যন্ত ২১টি কেন্দ্রের মধ্যে ১৯টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে সন্ধ্যায় ঘোষণা করা হতে পারে চূড়ান্ত ফলাফল, জানিয়েছেন জাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার। এদিকে নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীকাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর ফলাফল নিয়ে নানা নাটকীয়তার অবসানের অপেক্ষায় সবাই। সিনেট কক্ষটি ছোট হয় একসঙ্গে সবগুলো ভোট গণনা করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এখন পর্যন্ত স্বতন্ত্র শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু এগিয়ে আছেন। বাকি সব পদে এগিয়ে আছেন ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। শেষ পর্যায়ের দিকে আছি। মোর দেন 85% ব্যালট পেপারের গণনার কাজ শেষ হয়েছে। সামনের 2 থেকে 3 ঘন্টার মধ্যে গণনা শেষ হবে। তারপরে রেজাল্ট বা ফলাফল ঘোষণা করার জন্য আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ আছে, সেগুলি করে 7টার মধ্যে আমরা চেষ্টা করব রেজাল্ট ঘোষণা করতে। বহু সংখ্যক প্রার্থী এবং একই সাথে প্রায় 8,500 ভোট প্রার্থীর কাস্ট হওয়া ভোট, এর মধ্য দিয়ে আমাদের এই নিজেদের হাতে কলমে আর কি গণনা করে, যেহেতু পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করতে সময় লেগেছে, সময় সাপেক্ষের ব্যাপার আসে। ফলাফল ঘোষণার সময় ঘনিয়ে আসায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে পুরো ক্যাম্পাস জুড়ে, জানিয়েছে পুলিশ। জাকসু নির্বাচনের এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এবং সকল সদস্যের নিরাপত্তা আপনারা সহ আমরা কিন্তু প্রয়োজনীয় সংখ্যক পুলিশ অফিসার এবং ফোর্স প্রতিটি গেটে পর্যাপ্ত পরিমাণ মোতায়েন করেছি। আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করছে। আমরা গোয়েন্দা তথ্য ভিত্তিতে যখন যেখানে ফোর্স কমা বাড়া করা দরকার আমরা সেখানে করতেছি। সময় বাড়ার সাথে সাথেই কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থী ও প্রার্থীরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মামুন আবদুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মামুন, ভোট গণনার সর্বশেষ কি অবস্থা আছে আপনার কাছে, আমাদের জানাবেন। রায়হান, সেই বহুল প্রত্যাশিত বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচনের আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ ভোট গণনা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এখন শুধু ভোট গণনার ফল প্রকাশের আসলে ক্ষণ গণনা করা হচ্ছে। আপনি জানেন বহুল প্রত্যাশিত এই কারণে যে ঠিক বৃহস্পতিবার সকাল 9টায় যে ভোট কাস্টিং শুরু হয়েছিল সেটি এখন পর্যন্ত ফল ঘোষণা করা হয়নি। আজকে শুক্রবার, এখন আসলে 4টা পার হয়ে গেছে। তবে আগে বলা হয়েছিল যে সন্ধ্যা নাগাদ ফল ঘোষণা করা হতে পারে। তবে আমাদের কাছে যেটি খবর এসেছে এখন পর্যন্ত আসলে ভোট গণনা নানা যদি কিন্তুর পরে অবশেষে ভোট গণনা শেষ হয়েছে। তবে সেই ফল পেতে হলে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানকার সাধারণ শিক্ষার্থীরা যে নির্বাচন কমিশন কার্যালয়, এই নির্বাচন কমিশন কার্যালয় এখানে এসে জড়ো হয়েছেন। সব শিক্ষার্থীরা এখানে এসেছেন। আপনি জানেন এরই মধ্যে আসলে 5টি আসলে প্যানেল ভোট বর্জন করেছে। আরও 3টি প্যানেল এখন পর্যন্ত এই দৌড়ে এগিয়ে আছে। তারা আসলে এখন পর্যন্ত সর্বশেষ দেখে যেতে চায়। তবে ইতিমধ্যে আমরা যেটি অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছি রায়হান, আপনাকে সেটি বলতে পারি, সেটি হচ্ছে যে শিবির সমর্থিত প্যানেল এখন পর্যন্ত 25টি সম্পাদক পদের মধ্যে তারা বেশিরভাগ সম্পাদক পদেই কিন্তু তারা এগিয়ে আছে এবং স্বতন্ত্র হয়তোবা
3-4টি স্বতন্ত্র হতে পারে, বাকি বেশিরভাগ অর্থাৎ 20টির উপরে অর্থাৎ 20টি কিংবা তার কাছাকাছি শিবির সমর্থিত প্যানেল থেকে জয়ী হতে পারে বলে এমনটি অনানুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো হয়েছে। জাকসু নির্বাচনের আসলে নানা নাটকের পরে আসলে এখন পর্যন্ত বলা চলে প্রায় 21টি হলের সর্বশেষ 2টি হল, আপনি জানেন যে রবীন্দ্রনাথ এবং নজরুল যে হল ছিল সেই 2টি হলের ভোট গণনা শেষ না হওয়ার কারণে মূলত এই ফলাফল একটু দেরি হয়েছে। আপনি জানেন ইতিমধ্যে যে একজন নির্বাচন কমিশন তিনি পদত্যাগ করেছেন, একজন শিক্ষক যিনি ভোট গণনার সাথে যুক্ত ছিলেন তিনি ইতিমধ্যে ইন্তেকাল করেছেন এবং সব নানা নাটকের পরে কিন্তু এই জাকসু নির্বাচনের ফলাফল অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পেয়ে যাব, যেটি আপনাদের মাধ্যমে সব আমাদের দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। তবে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে সাধারণ শিক্ষার্থীরা তারা নানা স্লোগান দিচ্ছেন, মুহুর্মুহু স্লোগানে তারা কিন্তু ফলাফল যাতে আর দেরি না হয় আর যেন কোনো ধরনের নাটকীয়তা না হয়ে যে কাঙ্ক্ষিত যে ফলাফল সেই কাঙ্ক্ষিত ফলাফল যেন তারা পায় সেটির জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন। তবে তারা অভিযোগ করেছেন এখানে আসলে নির্বাচন কমিশন কার্যালয়টি খুবই ছোট হওয়ার কারণে অনেক শিক্ষার্থী এখানে আসতে পারছেন না, অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। আপনি জানেন যে 3 দিন ধরে আসলে এই নির্বাচনের যে আসলে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু চলছে, এ কারণে কিন্তু অনেকেই এখন পর্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন, অনেক সাংবাদিক অসুস্থ হয়ে পড়েছেন, এর সাথে যুক্ত যারা শিক্ষক আছেন তারাও কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। তবে সব কিছুর ছাপিয়ে নির্বাচনের ফলাফল যখন ঘোষণা হবে তখন নিশ্চয় সব কিছুর বাঁধ ভেঙে উল্লাসে মেতে উঠবেন এখানকার শিক্ষার্থীরা। তো এই ছিল রায়হান আমার কাছে জাকসু নির্বাচনের ফলাফলের সবশেষ খবর। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ওখানে অবস্থান করুন, আমরা আনুষ্ঠানিক ভোটের ফলাফল জানতে আবারও আসবো আপনার কাছে। দর্শক, সহকর্মী মামুন আবদুল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন জাকসু নির্বাচনের ভোট গণনার সর্বশেষ খবরাখবর। তত্ত্বাবধায়ক সরকার 90 দিনের মধ্যে নির্বাচন করতে পারলে অন্তর্বর্তী সরকারের কেন 2 বছর লাগছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় গয়েশ্বরচন্দ্র রায় বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা এক একজনের এক এক রকম। 5 আগস্ট সফল হওয়ার পর তা ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছে। 3 মাস ডান বাম মধ্যপন্থা সবার সাথে আলোচনা করেই তাদের মতামতের ভিত্তিতে বিএনপি 31 দফা প্রণয়ন করেছিল। এখন 2-1টি দল পিআর পদ্ধতির কথা বলছে। একসাথে সবাই জেল জুলুম মোকাবেলা করলেও এখন ব্যক্তি স্বার্থ হাসিলে সবাই এক সুরে কথা বলতে পারছে না বলে অভিযোগ করেন গয়েশ্বরচন্দ্র রায়। দর্শক, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রাণী ও প্রাণের মিলন মেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। এখন সরাসরি কথা বলবো তার সাথে। মিরাজ, প্রাণী ও প্রাণের মিলন মেলার সর্বশেষ খবরাখবর আমাদের জানাবেন। আর তারেক রহমান কখন বক্তব্য দেবেন আপনি জানতে পেরেছেন? রায়হান, এটি একটি একেবারে ভিন্নধর্মী একটি প্রোগ্রাম। যদিও রাজনৈতিক নেতা এখানে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি প্রধান অতিথি, কিন্তু অনুষ্ঠানটি বা এই আয়োজনটি একেবারেই ভিন্নধর্মী একটি আয়োজন। এখানে প্রাণী এবং প্রকৃতির মধ্যে যে সম্পর্ক এবং মানুষের সাথে প্রাণী এবং প্রকৃতির যেই মেলবন্ধন সেই বিষয়টি এই অনুষ্ঠানে কিন্তু মূল প্রতিপাদ্য বা মূল এখানে তুলে ধরা হয়েছে। এই কিছুক্ষণ আগেই প্রোগ্রামটি শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছেন এর মধ্যে, এবং এই প্রোগ্রামটির যেই মূল ব্যানার করা হয়েছে বা যে ব্র্যান্ডিংটি করা হয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি একটি বিড়াল নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। অর্থাৎ এই পুরো অনুষ্ঠানটি এবং অনুষ্ঠানের যে থিম সেটি হচ্ছে যে মানুষের সাথে প্রাণীদের যেই সম্পর্ক বা প্রাণীদের প্রতি মানুষের যেই দায়বদ্ধতা বা কর্তব্য, এই প্রাণী এবং প্রাণের যেই মিলন মেলা, সেই বিষয়টিকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। এবং সারা দেশ থেকে এবং একেবারে তৃণমূল পর্যায় থেকেও যারা বিভিন্ন গৃহপালিত প্রাণী যারা প্রতিপালন করেন, একই সাথে এমনও এখানে একটি পরিবারকে, একটি ব্যক্তিকে তুলে ধরা হবে যিনি আসলে যার জীবনের বেশিরভাগ সময় বা পুরো সময় তিনি প্রাণী এবং প্রকৃতির সাথে নিজেকে নিবেদিত করেছেন বা প্রাণী এবং প্রকৃতির সাথে তার জীবনে সব কিছু কাটিয়েছেন। সেই একটি পরিবারকে বা একজন ব্যক্তিকেও আজকে এখানে সম্মানিত করা হবে। এবং যেটি বলছিলাম যে এই পুরো অনুষ্ঠানটি যেভাবে সাজানো হয়েছে, এখানে সারা দেশ থেকে একেবারে গ্রাম অঞ্চল থেকেও অনেকেই এখানে তাদের
পোষা প্রাণী, অনেকেই হয়তো বাণিজ্যিকভাবে বা অনেকে হয়তো খামার করেন প্রাণী এবং পশুদের, সেই খামারের প্রতিনিধিরাও কিন্তু এখানে এসেছেন। যদিও বাইরে দেখাতে পারলে হয়তো সেটি ভালো হতো। বাইরে কিন্তু বিভিন্ন প্রদর্শনী রয়েছে, বিভিন্ন প্রাণী এবং বিভিন্ন পশু পাখি সেখানে প্রদর্শন করা হচ্ছে এবং সেখানে সারা দেশের মানুষরাই তারা অংশগ্রহণ করছেন, দর্শনার্থীরাও তারা এরই মধ্যে এসেছেন। তা অনুষ্ঠানটি যেহেতু অনুষ্ঠানের প্রধান আকর্ষণ তারেক রহমান কখন বক্তব্য রাখবেন যুক্ত হচ্ছেন রায়হান, আসলে এই প্রোগ্রামটি যেহেতু শুরু হয়েছে কিছুক্ষণ আগে এবং মূলত অনুষ্ঠানের শেষ দিকে অন্য অতিথিরা যারা বক্তব্য রাখছেন এখন তাদের বক্তব্য শেষ হলে অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি বক্তব্য রাখবেন এবং বক্তব্যের মাধ্যমে তিনি আজকে মূলত প্রাণী এবং প্রাণের মধ্যে যে মেলবন্ধন সেই বিষয়টি তিনি প্রাধান্য দেবেন, এমনটি কিন্তু বলছেন এখানকার আয়োজকরা। গাজী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাণী ও প্রাণের মিলন মেলা অনুষ্ঠান স্থল থেকে সহকর্মী মিরাজ হোসেন গাজী জানাচ্ছিলেন সর্বশেষ খবরাখবর। সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবে বড় ধরনের দ্বিমত নিয়েই জুলাই সনদের চূড়ান্ত কপি পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। সংবিধান সংশোধন নিয়ে ঐকমত্য কমিশনের 19টি বিষয়ের মধ্যে 10টিতেই রয়েছে ভিন্নমত। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়েও ভিন্নমত রয়েছে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে। তবে সনদের বিষয়গুলো আদালতে চ্যালেঞ্জ করা হবে না, এই অঙ্গীকার চায় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনার পর জুলাই সনদ চূড়ান্ত করেছে কমিশন। এরই মধ্যে দলগুলোর কাছে চূড়ান্ত কপি পাঠানো হয়েছে। সংবিধানের সাথে সম্পর্কিত নয় এমন সংস্কারগুলো এখন থেকেই বাস্তবায়নের ক্ষেত্রে একমত প্রায় সব রাজনৈতিক দল। তবে সংবিধান সংশোধন সংক্রান্ত কমিশনের 19টি বিষয়ের মধ্যে প্রধানমন্ত্রীর মেয়াদকাল, আইনসভা গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চকক্ষের গঠন, এখতিয়ার, সংসদে নারী প্রতিনিধিত্ব, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতির ক্ষমতা, দায়িত্ব, তত্ত্বাবধায়ক সরকার এমন গুরুত্বপূর্ণ 10টি বিষয়ে ভিন্ন মত রয়েছে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে। এছাড়া সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়েও দ্বিমত রয়েছে রাজনৈতিক দলগুলোর। আন্তর্জাতিক প্রসঙ্গ, নেপালে ভেঙে দেওয়া হয়েছে পার্লামেন্ট। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর পার্লামেন্ট ভেঙে দেন সুশীলা কার্কি। এছাড়া আগামী বছরের 5ই মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এদিকে নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পরই এই ঘোষণা এলো। এর আগে দুর্নীতি বিরোধী সহিংস আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর সব পক্ষ মিলে সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন। রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেলের দপ্তর থেকে জানানো হয়, সেনাপ্রধান অশোক রাজ সিকদেল ও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পর কার্কির নিয়োগ চূড়ান্ত করা হয়। আন্দোলনকারীরাই তাকে নেতৃত্বের জন্য প্রস্তাব দেন। সুশীলা কার্কি এর আগে 2016 থেকে 2017 সালের মাঝামাঝি পর্যন্ত নেপালের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। সততা, দুর্নীতি বিরোধী অবস্থান ও দৃঢ়তার কারণে তিনি ব্যাপকভাবে পরিচিত। সপ্তাহ জুড়ে জেনজি প্রজন্মের চলা বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে অন্তত 51 জন নিহত এবং 1,500-এর বেশি মানুষ আহত হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।